অনেকেই ভাবছেন যে জামাতের নেতৃত্বে যে ৭টি দল আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে এবং তারা বৃহস্পতিবার থেকেই ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে, এতে বিএনপি দারুণভাবে বেকায়দায় পড়বে। আসলে কি বেকায়দায় পড়লো? বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ একটা রিয়াকশন দিয়েছেন। তিনি বলেছেন যে আলোচনা চলার সময় এরকম আন্দোলন কর্মসূচি দেওয়াটা এইটা মানে স্ববিরোধিতা। অর্থাৎ একদিকে আমি আলোচনাও করব, আর একদিকে আন্দোলন করব, সেটা স্ববিরোধিতা এই কারণে যে তাহলে আন্দোলন দিয়ে আমি চাপ তৈরি করতেছি আলোচনাকে। মানে যখনই কি আলোচনা হয় তখন তো একই সঙ্গে যুদ্ধ চলে না, যুদ্ধ বিরতি হয়, আলোচনা হয়, তারপরে যুদ্ধ। নতুবা যুদ্ধও চলতে থাকে আবার আলোচনাও চলতে থাকে, এটা ফলপ্রসূ হয় না। তো বিষয়টা অনেকটা তেমনই হয়ে গেল। এখন বিএনপি কতটা আসলে বেকায়দায় পড়লো? বেকায়দায় পড়লো আসলে কি বিএনপি, নাকি ইউনূস সরকার, নাকি আগামী দিনে যে নতুন একটা নির্বাচন, নতুন প্রত্যাশা, সেই প্রত্যাশাটাও হোঁচট খেলো? অনেকগুলো হিসাব নিকাশ আছে। জামাত আসলে কি চায়? জামাত চায় যে তারা একটা নির্বাচন পদ্ধতির সংস্কার, পিআর সিস্টেমে চায়, অর্থাৎ সংখ্যাভিত্তিক। এটা আমি এক্সপ্লেন আর করতে চাই না, সেটা সবাই জানেন যে প্রতীকে ভোট হবে, তারপরে মানে আমি যতটুকু ভোট পাবো, যত পার্সেন্ট, তার ভিত্তিতে আমার সংসদে আসন নির্দিষ্ট হবে। আর বিএনপি প্রচলিত যে নির্বাচন পদ্ধতিতে, অর্থাৎ আসন ভিত্তিক, যেখানে প্রার্থী থাকবে, চিনবে জানবে লোকজন যে এই প্রার্থী এই ভোট করতেছে, সেই পদ্ধতিতেই তারা নির্বাচন চায়। কেন চায়? এতে মনে করে, বিএনপি মনে করে যে তাদের যে প্রচুর যে সাংগঠনিক ভিত্তি আছে, সেই ভিত্তিতে এবং তাদের নেতারা পরিচিত এলাকায়, ফলে তারা বেশি সংখ্যায় জিতে আসতে পারবে তাদের সংগঠনের অবস্থায়। তেমন জামাত হয়তো তেমনটা মনে করে না। জামাত হয়তো 20, 30, 40, 50টা জায়গায় তাদের প্রার্থীরা পরিচিত, কিন্তু তারা যদি একটা জোয়ার তুলতে পারে যে জামাত মানেই হচ্ছে সৎ লোকের শাসন, দুর্নীতিমুক্ত, এবং সেইভাবেই তারা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে যে এই ইসলামী ধারার এরা লুটপাট করে না, দুর্নীতি করে না, ফলে আমাদের প্রতীকে ভোট দাও, তাইলে হয়তো ভোটের রেশিওটা অনেক বাড়বে এবং তারা সংসদে ভালো অবস্থান নিতে পারবে। তো এইটা হলো রাজনৈতিক ভাবে মত পার্থক্য। তারপরে নির্বাহী আদেশে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করা, এদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে স্বৈরাচারের দোসর হিসেবে। বাস্তবে তাই, কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে বহু মত থাকে, একেবারে বিপরীত থাকে, তাদেরকেও রাজনীতিতে অ্যাকোমোডেট করতে হয়। এটি হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি। তো এটা কেন চাচ্ছে? বলা হচ্ছে যে জামাত মানে এই দলগুলোকে নিষিদ্ধ যত করবে, যত সরে যাবে, তার অবস্থানটা তত বেশি হবে, তার মানে এই পক্ষের ভোটারদের ভোটটা তার দিকে যাবে। কেন যাবে? জামাত হয়তো আওয়ামী লীগের নেতাদের, কর্মীদেরকে বলছে যে তোমাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলো, কিন্তু তোমাদের নিরাপত্তা, তোমাদের বাড়ি ঘর লুট হবে না, কোনো মামলা হবে না, সেই নিরাপত্তাটা এশিওর করতেছে। আবার যদি তারা এমন হয় যে মুক্তিযুদ্ধের সময় তারা ভুল করছে, এই স্বীকারোক্তিটা যদি তারা দেয়, এবং দিতেও পারে, কেউ কেউ বলছেন, তাহলে হয়তো তাদের ভোটটা বাড়বে। তো সব মিলিয়ে এরকম একটা অবস্থা তৈরি করলো। বিএনপির সাথে বেশ কিছু রাজনৈতিক দল আছে, কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে সরকার যাদেরকে মনে করে, যেমন এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, তারা কিন্তু বিএনপির সাথে নেই। বিএনপির সঙ্গে আছে পরিচিত কিছু মুখ আছে, কিছু ফিগার আছে, যেমন কর্নেল অলি আছে, যেমন মাহমুদুর রহমান মান্না আছে, এরকম কিছু পরিচিত মুখ আছে, তারা বিএনপির সঙ্গে আছে। এখন প্রশ্ন হলেও বিএনপি কি ছাড় দেবে কিনা? বিএনপি পরিষ্কার অবস্থান যে বিএনপি বর্তমান সংবিধানকেই আপহোল্ড করতে চায় এবং এই ধারাবাহিকতায় তারা নির্বাচন করতে চায়। অনেকটা নেপালের মতন। নেপালে পার্লামেন্ট বিলুপ্ত হয়েছে কিন্তু সংবিধান বাতিল হয়নি। তো বাংলাদেশেও তেমন, পার্লামেন্ট বিলুপ্ত হয়েছে কিন্তু সংবিধান বাতিল হয়নি। ওই ধারাবাহিকতায় নেপালে যেমন 6 মাস পর নির্বাচন হবে, বিএনপিও চায় যে এই ধারাবাহিকতায় একটা নির্বাচন হোক, নির্বাচিত সরকার তারপরে যে জুলাই সনদের অঙ্গীকার আছে সেগুলি পূরণ করুক। এখন এই যে আন্দোলনে চলে গেল আর বিএনপি যে আন্দোলনে গেল না, তাহলে মনে হবে যে আন্দোলনটা শুধু সরকার না, টার্গেট হচ্ছে আসলে বিএনপি। তাহলে বিএনপি কি চুপ করে বসে থাকবে? বিএনপির এখন কৌশল কি? সবার মনের
কিন্তু এখন প্রশ্ন যে জামাত আন্দোলন করতে করতে তারা একটা মানে তারপরে নির্বাচন, সেটার একটা ফল তারা হয়তো পাবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তাই দেখা যায় যে যারা আন্দোলন করে দাবি আদায় করতে পারে তারা নির্বাচনে জয়যুক্ত হয়। তো সেরকম একটি ধারা তৈরি করার জন্য কি জামাত মাঠে নামলো? এই অবস্থায় বিএনপি কি চাপে পড়লো? তবে একটা রক্ষা, যে জামাতের নেতৃত্বে যে দলগুলো এখন পর্যন্ত তারা হচ্ছে ইসলামী ধারা, ধর্মভিত্তিক। সেখানে এনসিপি থাকার কথা, কিন্তু এনসিপি নেই। গণ অধিকার পরিষদের থাকার কথা, তারা নেই। এবি পার্টি থাকার কথা, তারা নেই। এইটা একটা ভালো, বিএনপির জন্য কিছুটা রক্ষা, যে শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যদি একদিকে হয়, আরেকদিকে লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি যারা করে তারা যদি একটা জোট হয়, তখন মানুষ বিবেচনা করবে যে আমি কোন দিকে যাব। কিন্তু ঘটনা হলো, যদি আন্দোলন করতে করতে বিএনপি জামাত এমন একটা অবস্থায় নিয়ে যায়, তখন কি বিএনপিও বাধ্য হয়ে রাজপথে নামবে? আর রাজপথে নামলে কি সেটা সংঘাতের দিকে চলে যাবে? বিষয়টা কিন্তু বিএনপির জন্য অত্যন্ত বিব্রতকর এবং চিন্তার বিষয়। নিশ্চয়ই বিএনপি সামগ্রিক বিষয়টা তারা বলেছে যে আমরা পর্যবেক্ষণ করছি, পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি যে এটা কি নির্বাচন বানচাল হবে কিনা, বা নির্বাচনের ফায়দা তোলার জন্য একটা কৌশল কিনা, সেই বিষয়গুলো তারা বোঝার চেষ্টা করছে। তবে বোঝাই যাচ্ছে যে বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির জন্য একটা নতুন একটা চ্যালেঞ্জ তৈরি হলো। এই চ্যালেঞ্জ বিএনপি মোকাবেলা করার হয়তো ভিন্নভাবে তারা চেষ্টা করছে। ইতিমধ্যে তারেক রহমান ফিরে আসতে পারে। তারেক রহমান যদি ফিরে আসে, লুৎফুজ্জামান বাবর সেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো তারেক রহমান যদি দ্রুত ফিরে আসে, তারেক রহমান যদি মাঠে নামে, তখন কিন্তু মাঠের চিত্রটা আবার পাল্টে যাবে। কারণ একটা রাজনৈতিক শূন্যতা, অনেক দিন থেকে বিএনপি একা একা ফাইট করছে, তার উপরের নেতৃত্ব নেই। খালেদা জিয়া আগে বন্দী ছিলেন, এখন তিনি অসুস্থ, ফলে খালেদা জিয়ার পক্ষে মানে দলের অফিস করা, দলকে নির্দেশনা দেওয়া, প্রতি প্রাত্যহিকভাবে যে কর্মকাণ্ডগুলো দলীয় প্রধানরা করে, সেই অবস্থায় খালেদা জিয়া নেই। তারেক রহমান আপ্রাণ চেষ্টা করছেন লন্ডন থেকে জুম মিটিং এর মাধ্যমে সেটি বাস্তবায়ন করার জন্য। কিন্তু তিনি যদি ফিজিক্যালি উপস্থিত হন দেশে, তখন কিন্তু সিনারিও পাল্টে যাবে। ফলে রাজনীতিতে সামনে আমার ধারণা যে আগামী 15 দিন 1 মাসের মধ্যে একটা নাটকীয় পরিস্থিতির উদ্ভব ঘটবে। তারপরে বোঝা যাবে যে বিএনপি এই শক্ত চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবে কি পারবে না। দর্শক।